2026 সালের 4 মে ভারতের 5টা রাজ্যে বিধানসভা ভোটের ফলাফল বাইর হইল। তামিলনাড়ুতে নতুন দল ক্ষমতায় আসলো, কেরালায় কংগ্রেস ফিরল, আসামে বিজেপি তৃতীয়বারের মতো জিতল। কিন্তু সবচেয়ে বড় ঘটনা যেইটা আপনারা ভালোই জানেন যে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির দীর্ঘ 15 বছরের শাসনের অবসান ঘটল। বিজেপি যেই ব্যবধানে জিতছে সেটা মনে হয় কেউই কল্পনা করে নাই। 200-এর বেশি আসন পাইছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্র ভবানীপুরেও হারছেন এবং যিনি মমতা ব্যানার্জিকে হারাইছেন সেই শুভেন্দু অধিকারী একসময় তারই দলের লোক ছিলেন। আজকে আমরা মূলত 3টা প্রশ্ন সামনে রেখে আলাপ করব। 1, মমতা কেন হারলেন, এবং 2, বিজেপি কেন জিতল, এবং এই 2টা প্রশ্নই একটা আরেকটার উত্তর না। এবং তৃতীয়ত, বিজেপির এই জয় গণতান্ত্রিক প্রক্রিয়ার হিসাবে কতটা ন্যায্য হইল। স্যাড বাট ট্রু। আমি সাদ রহমান, আমার আজকের আলাপে আপনাদেরকে স্বাগতম। 2016 সালে এই রাজ্যে বিধানসভায় বিজেপির আসন ছিল মাত্র 3টা। 2021 সালে সেইটা দাঁড়াইল 77 এবং 2026-এ সেটা দাঁড়াইল 200-এর বেশি। 10 বছরের মধ্যে শূন্যের কাছাকাছি থেকে সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছানো ভারতের নির্বাচনী ইতিহাসে কোনো রাজ্যেই এমন উত্থান আগে কখনো দেখা যায় নাই। 2024-এর সংসদ নির্বাচনের পর ভারতের রাজনীতিতে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, মনে হয়েছিল যে বিজেপির একক আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়তেছে, বিরোধী দলগুলোর একটা জায়গা দাঁড়াইতেছে। কিন্তু 24-এর সংসদের নির্বাচনের পরে বিধানসভা নির্বাচনগুলিতে আবার দেখা গেল যে মহারাষ্ট্র, বিহার এবং সর্বশেষ পশ্চিমবঙ্গের ঘটনায় এখন পুরোপুরি স্পষ্ট যে বিজেপি আবার তার অবস্থান পুনর্গঠিত কইরা নিচ্ছে বা করতে পারছে। অনেকে অনেক রকম বলতেছেন বা বলবেন। কারোর মতে মমতা ব্যানার্জির শাসনের 15 বছরের ক্লান্তির ফল এইটা, কারোর মতে সব হিন্দু ভোট এক জায়গায় জড়ো হয়েছে, কেউ বলতেছেন হাসিনার পতনের কারণে বাংলাদেশের পরিস্থিতির প্রভাব এইটা, কেউ কেউ বলতেছেন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বা প্রশ্ন তুলতেছেন 90 লাখ ভোটার তালিকা থেকে বাদ পড়ছেন এই নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে, যার মধ্যে 27 লাখের কাগজপত্র দেওয়া সত্ত্বেও তারা আসলে বাদ পড়ছিলেন। প্রত্যেকটা ব্যাখ্যাই আসলে আংশিক, কারণ এই ফলাফল এমন ব্যাপক যে একটা কারণে এই ফলাফল আসলে আসতে পারে না। অনেকগুলো বিষয় একসাথে ঘটছে এবং একটা আরেকটাকে সম্ভব করছে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসছিলেন বামদের 34 বছরের শাসনের অবসান ঘটাইয়া 2011 সালে, এবং তিনি ক্ষমতায় ছিলেন 15 বছর। তার এই ক্ষমতায় আসার গল্পে মৌলিক যেই প্রতিশ্রুতি ছিল সেটা পরিবর্তন, কিন্তু বাস্তবতা হইল মমতার এই 15 বছরের দীর্ঘ শাসনে সেই পরিবর্তনের ধারণাটাই আসলে পুরানা হয়ে গেছিল। অজস্র ফিল্ড প্রতিবেদন আপনি দেখতে পাবেন যেখানে মমতার দলের নেতাদের চাঁদাবাজি আর কোনো গোপন বিষয় ছিল না। পশ্চিমবঙ্গে গ্রামে গ্রামে স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের চাঁদা তোলার সংস্কৃতি এক প্রকার মহামারীতে রূপ নিছিল। অটোরিকশা দাঁড় করাইতে গেলেও মানুষকে টাকা দিতে হইতো, ছোট ব্যবসা চালাইতে হইলে কাটামণি দিতে হইতো। বাংলায় এই কাটামণি শব্দটারও একটা ইতিহাস আছে। মমতা নিজেই একসময় এর বিরুদ্ধে কথা বলতেন, কিন্তু 15 বছরে সেই কাটামণি সংস্কৃতি তার দলের ভিতরে ব্যাপক রকম গাইতে গেছিল। আসলে এর সঙ্গে যুক্ত হয়েছিল 2টা বড় ঘটনা। প্রথমত 2022 সালে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি, 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল। তখন আদালতে প্রমাণ হইল টাকার বিনিময়ে নিয়োগ করা হয়েছিল। এবং দ্বিতীয়ত 2024 সালে আরজিকর হসপিটালে এক তরুণী ডাক্তার ধর্ষণ এবং হত্যা। মমতা ব্যানার্জির সরকার যেইভাবে সেই ঘটনা সামলাইছিল তাতে পশ্চিমবঙ্গের শহুরে মধ্যবিত্তের একটা ব্যাপক অংশ আসলে মমতা থেকে দূরে সরে গেছিল এবং তারা আর মমতার কাছে ফিরে আসে নাই। মমতার দলের ভিতরের নেতৃত্বের সংকট ছিল প্রকট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান, মানে আমরা যাকে চিনি মমতা ব্যানার্জির ভ্রাতুষ্পুত্র হিসেবে, তিনি ধীরে ধীরে দলের অনেক সিদ্ধান্ত নিজের হাতে নিয়ে ফেলছিলেন। দলের পুরনো নেতারা এতে এক ধরনের অস্বস্তির মধ্যে ছিলেন। অন্যদিকে এই দলীয় অস্বস্তির বিপরীতে প্রশাসনিক স্তরে ছিল ব্যাপক রকমের ব্যর্থতা। মমতার শাসনের প্রথম দিকে যে কল্যাণ ফান্ডগুলি বা প্রকল্পগুলি সারা ফেলাইছিল, যেমন কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, সেগুলো চলতেছিল, কিন্তু মৌলিক যে প্রশ্নটা কোনোভাবেই তার প্রশাসন স্পর্শ করতে পারে নাই সেটা হলো চাকরি কই এবং পশ্চিমবঙ্গের উন্নয়নের কি হবে। পশ্চিমবঙ্গে গত কয়েক বছরে যে 11টা নতুন বিশ্ববিদ্যালয় খোলা হয়েছিল তার কোনোটাতেই স্থায়ী ক্যাম্পাস বা স্থায়ী শিক্ষক নিয়োগ হয়নি। একটা বিশ্ববিদ্যালয় এমনও দেখা গেছে যে পুরা বিশ্ববিদ্যালয়ে কর্মী একজন এবং যিনি উপাচার্য নিজে। নির্বাচনের আগে মমতা যুবশ্রী নামে একটা প্রকল্প চালু করলেন যে যুব বেকারদের মাসে 1500 টাকা করে দিবেন। এই প্রকল্প ঘোষণার সময়টা গুরুত্বপূর্ণ, কারণ দলের ভিতরেই একটা আশঙ্কা ছিল যে যুব ভোটার আসলে চলে যেতেছে। কিন্তু এই 1,500 টাকা
চাকরির বদলে কোনোভাবেই আসলে একটা যথেষ্ট স্কিম ছিল না। মমতা ব্যানার্জির এই হারের তৃতীয় বড় কারণ হইল মুসলমান ভোটের ব্যাপক ভাঙন। পশ্চিমবঙ্গে মুসলমান জনসংখ্যা প্রায় 27%। গত 3টা নির্বাচনে এই ভোট প্রায় একতরফাভাবে তৃণমূলের কাছে যাইত, কারণ বিকল্প কোনো দল ছিল না। বাম আর কংগ্রেস ব্যাপক রকম দুর্বল ছিল এবং বিজেপিতে বিপজ্জনক তাদের জন্য। এবার সেই ছবিটা ব্যাপকভাবে বদলাইছে, বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা, এই মুসলমান অধ্যুষিত 2 জেলা, যেখানে 2021 সালে তৃণমূল প্রায় সব আসন পাইছিল, সেখানে এবার বিজেপি বহু আসনে আগাইছে। একদিকে হুমায়ুন কবির নামে এক স্থানীয় নেতা আলাদা একটা দল গড়লেন, তিনি 2টা আসন জিতলেও আরও বেশ কিছু আসনে মুসলমান ভোট তিনি কাটছেন। বাম ও কংগ্রেসও এবার মুসলিম এলাকাগুলায় কিছু সারা তৈরি করছিল, ফলে যে ভোট আগে এক জায়গায় যাইতো এবার তা ভাগ ভাগ হয়ে গেছিল। প্রণয় রায় তার ডাটা বলতেছে, যেই সব আসনে মুসলমান জনসংখ্যা 30% বেশি, এইরকম 88টা আসনের 66টা 2021 সালে তৃণমূল জিতছিল, এবার বিজেপি সেখানে জিতল 27টা। এর কয়েকটা আসনে মুসলমান জনসংখ্যা প্রায় 50%-এরও বেশি। আগে এরকম একটা ঘটনা ঘটা প্রায় অকল্পনীয় ছিল, আমরা বলতে পারি। কেন মুসলমান ভোট ভাগ হইল, এর নানা রকম ব্যাখ্যা হইতে পারে, তবে সরল ব্যাখ্যাটা হইল মুসলমানরা 15 বছর ধরে তৃণমূলকে ভোট দিচ্ছেন, কিন্তু তার বিনিময়ে তারা যা পাইছেন সেটা আসলে প্রতীকী সুরক্ষা ছাড়া আর কিছু না, যে দাঙ্গা হবে না এরকম একটা আশ্বাস। কিন্তু চাকরি, শিক্ষা, অর্থনৈতিক সুযোগ, এইসব ক্ষেত্রে মুসলমান সম্প্রদায়ের আসলে পশ্চিমবঙ্গে অবস্থা ভালো না। সোশ্যাল কমিটির রিপোর্ট থেকে শুরু করে পরবর্তী সব গবেষণায় এটা স্পষ্ট। মমতা মুসলমানদের ভোট নিছেন, কিন্তু তাদের জীবনের গুণগত কোনো পরিবর্তন তিনি আনতে পারেন নাই। এই ক্ষোভ এতদিন এক ধরনের অব্যক্ত ছিল, এবার বিকল্পগুলা তৈরি হওয়ার মধ্যে দিয়ে সেটা সামনে আসলো এবং মমতাকে ব্যাপক রকম ডুবাইল। বিজেপি কেন জিতলো, এই প্রশ্নের সবচেয়ে বড় কারণটা শুভেন্দু অধিকারী নিজেই বইলা দিচ্ছেন ফলাফলের পরে। তিনি বলছেন, এই জয় হিন্দু ভোটের একদিকে যাওয়ার ফল। কথাটা তিনি লুকান নাই, বরং গর্ব করেই বলছেন, এটা ভালো দিক। অর্থাৎ ভোটের পরেই বিজেপি শুরুতেই স্বীকার করে নিল যে এই জয় উন্নয়নের পরিকল্পনা দিয়ে আসে নাই, আসছে হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতিকে এক ধরনের গভীরভাবে প্রভাবিত করার মধ্য দিয়ে। 2024 সালের 5 আগস্ট হাসিনার পতন হইল বাংলাদেশে। এরপরে বাংলাদেশে যা যা ঘটল, সংখ্যালঘুদের উপর হামলার খবর, ইসকনের চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার, জামায়াতের রাজনৈতিক কেন্দ্রে ফিরে আসা, এই প্রতিটা ঘটনা পশ্চিমবঙ্গের রাজনৈতিক বাতাসকে ব্যাপকভাবে প্রভাবিত করছিল। ভারতীয় টেলিভিশনে এই ঘটনাগুলো যেভাবে দেখানো হইল, সেটা একটা ন্যারেটিভ তৈরি করছিল আসলে ব্যাপক মাত্রায়। বাংলাদেশের হিন্দুরা বিপদে, ভারতে মুসলমান অনুপ্রবেশকারীরা ঢুকতেছে, পশ্চিমবঙ্গের জনসংখ্যার ভারসাম্য বদলায় যেতেছে, ইত্যাদি ইত্যাদি। এই ন্যারেটিভ আগেও ছিল, কিন্তু আগে এত বিশ্বাসযোগ্য পর্যায়ে ছিল না। বাংলাদেশের বাস্তবতা সেইটাকে বিশ্বাসযোগ্য করে তুলল এবং বিজেপি এই সুযোগটা পুরোপুরি ব্যবহার করল। সীমান্তবর্তী জেলাগুলায় কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলায় 44টা সীমান্তবর্তী আসন আছে। 2021 সালে এর মধ্যে 27টা ছিল তৃণমূলের, এবার বিজেপি জিতল সেখানে অধিকাংশ। এর সাথে যুক্ত হইল মাতুয়া ভোট। মাতুয়ারা মূলত পূর্ব বাংলা থেকে আসা দলিত হিন্দু সম্প্রদায়। তাদের একটা পুরানো দাবি ছিল নাগরিকত্ব, সিএএ বা নাগরিকত্ব সংশোধন আইন ইত্যাদির মধ্য দিয়া তারা একটা প্রতিশ্রুতি আশা করতেছিল। এসআইআরে তাদের নাম যদিও বাদ গেছে, তবু তারা বিজেপিকে ভোট দিছে, কারণ তারা মনে করতেছে বিজেপি একমাত্র তাদেরকে নাগরিকত্ব দিতে পারে। মাতুয়া অধ্যুষিত আসন প্রায় 40টা। এই আসনগুলা বিজেপির আধিপত্য এবার পূর্ণভাবে আমরা দেখতে পাইলাম। তৃতীয়ত, উন্নয়ন আর কল্যাণ প্রকল্পের একটা দ্বৈত গল্প বিজেপি হাজির করছিল। মমতার লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, এইসব প্রকল্প গ্রামে গ্রামে নারীদের কাছে পৌঁছাইছিল। মাসে 1,500 টাকা করে দেওয়ার কারণে লক্ষ্মীর ভাণ্ডারে একটা ব্যাপক রকমের ভোট ব্যাংক তৃণমূলের জন্য টিকা ছিল। কিন্তু এবার বিজেপি আসলো অন্নপূর্ণা প্রকল্প নিয়ে, মাসে 3,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি, প্রায় দ্বিগুণ। এর সাথে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলোর কথাও আমরা আলাপ করতে পারি। পিএম আবাস যোজনা, উজ্জ্বলা গ্যাস, জল জীবন মিশন ইত্যাদি ইত্যাদি। বিজেপি বলতে পারলো যে মমতা ব্যানার্জির টাকা কেন্দ্র আটকায় রাখছে, আমরা ক্ষমতায় আসলে সেই টাকা সরাসরি আপনাদের কাছে যাবে। এই যুক্তিটা গ্রামে আসলে ব্যাপকভাবে সাড়া ফেলছিল। এবং চতুর্থত, বিজেপির সাংগঠনিক কাজ, যদিও এটা সবচেয়ে কম আলোচিত। 2021 সালের পরে বিজেপির অবস্থা পশ্চিমবঙ্গে ব্যাপক রকম খারাপ হয়েছিল, অনেক নেতা তৃণমূলে ফিরে গেছিলেন। কিন্তু গত 5 বছরে বিজেপি নীরবে বুথ পর্যায়ে কাজ করছে।
2021 সালে যেই 75টা আসনে তারা 5 থেকে 10% ভোট ব্যবধানে হারছিল, সেই সব আসনে তারা একজন একজন করে কর্মী নতুনভাবে রিক্রুট করছে এবং বাড়াইছে। বিজেপির এই জয় আসলে কতটা বৈধ, এই প্রশ্নটা করার আগে একটা কথা আমাদের মাইনে নেওয়া দরকার। সেটা হলো 15 বছরের তৃণমূলের প্রতি পশ্চিমবঙ্গের মানুষের অসন্তোষ ছিল, এটা সত্য। বিজেপির পক্ষে জনমত তৈরি হয়েছিল, এটাও সত্য। তারপরেও বৈধতার একটা প্রশ্ন উঠতেছে কারণ ভোট শুধু একদিনের ব্যাপার না। ভোটার তালিকা কেমনে তৈরি করা হইলো, কারা থাকলো, কারা বাদ পড়লো, এইসব মিলাইয়াও আসলে ভোটার তালিকা সংশোধনের শুরুর সময় থেকে পশ্চিমবঙ্গে ভোটার ছিলেন প্রায় 7,66,00,000। সরকারি হিসাবে প্রাপ্তবয়স্ক জনসংখ্যা ছিল 7,67,00,000। ফলে দুইটা সংখ্যা প্রায় আসলে এক। তালিকায় কোনো ফল ছিল না। তবু নির্বাচন কমিশন বলল যে পশ্চিমবঙ্গে একটা বিশেষ সমস্যা আছে। প্রথম দফায় স্বাভাবিক বাদ দেওয়া হইল, মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট ইত্যাদি সারা দেশেই যেটা হয়েছে ভারতে। কিন্তু দ্বিতীয় দফায় একদম পশ্চিমবাংলায় যেটা ঘটলো সেটা টোটাল ভারত আর কোথাও ঘটে নাই। 26 লাখ মানুষ বাদ পড়লেন, যারা মারা যান নাই, কোথাও যান নাই, কাগজপত্র জমা দিছিলেন, কেউ কেউ পাসপোর্টও জমা দিছিলেন, তারপরেও তারা বাদ পড়ছে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশের পরে নতুন করে আবার অন্যদিকে 5,15,000 নাম যুক্ত করা হইল রহস্যজনকভাবে। এইটাও আইনগতভাবে এর কোনো উত্তর নাই যেটা আসলে কীভাবে সম্ভব হইল। এই বাদ পড়া আর এই যুক্ত হওয়া, এই দুইটা সংখ্যা যদি আপনি যুক্ত করেন তাইলে এর সংখ্যা প্রায় দাঁড়ায় 32,25,000-এর মতো। অন্যদিকে পশ্চিমবাংলায় এবার বিজেপি তৃণমূলের উপরে যেই পার্সেন্টেজটা নিছে তার সংখ্যা 32 লাখ, প্রায় অদ্ভুত রকমের একটা মিল। এটা আপনি কাকতাল বলতে পারেন, কিন্তু এই ঘটনাটা এবার পশ্চিমবঙ্গে ঘটছে। যোগেন্দ্র যাদব দেখাইছেন যে 32টা আসনে যেগুলো আগে তৃণমূল ছিল এবার বিজেপি জিতছে, সেই সব আসনে বিজেপির জয়ের ব্যবধান এই বাদ পড়া ভোটার সংখ্যার চেয়ে কম। নির্বাচন কমিশনের ভূমিকা দেখেন, তারা 8,000 মাইক্রো অবজারভার পাঠাইছে কেবল বাংলায়, বাকি সারা দেশে একজনও তারা এই ধরনের কোনো মাইক্রো অবজারভার পাঠায় নাই। 30 জন আমলা পাঠাইছে বাংলা, উত্তরপ্রদেশে সেখানে পাঠাইছে 4 জন। গণনার দিন শুধু কেন্দ্রীয় কর্মচারীরা থাকবেন, এই ধরনের আইন নির্বাচনের ইতিহাসে আর কখনোই দেখা যায় নাই। ফলে এগুলো আমাদের আমলে নেওয়া দরকার। যতই পশ্চিমবঙ্গের মানুষের প্রভাব আসলে তৈরি হোক না কেন মমতার বিরুদ্ধে বা বিজেপির পক্ষে, এই নির্বাচন কমিশন বা এই যে ভারত যে নতুন প্রক্রিয়ায় আগাইতেছে, এইটা যদি আমরা মাথায় না নেই তাহলে আমরা আসলে এই পুরা পিকচারটা কোনোভাবেই ধরতে পারবো না। এখন অনেকেই একটা কথা বলতেছেন যে এই এসআইআর বা এই ভোটার তালিকা সংশোধন আসলে নির্বাচনের ফলাফল নির্ধারণ করে নাই, মুসলমান ভোটের ভাঙনই আসলে গুরুত্বপূর্ণ ছিল হয়তো, কিন্তু তাতেও প্রশ্নটা পুরোপুরি মেটে না। 27 লাখ মানুষকে কাগজপত্র দেওয়ার পরেও বাদ দেওয়া, চূড়ান্ত তালিকার পরে নাম যোগ করা, একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে বাইছা নিয়ে তদন্তে পাঠানো, এগুলো আসলে কিভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হয়? বিজেপি জেতার পরদিন থেকেই পশ্চিমবঙ্গের কয়েকটা জায়গায় সংখ্যালঘুদের উপর হামলার খবর আমরা শুনতে পাইতেছি। বিচ্ছিন্ন কিন্তু এই খবরগুলো আসতেছে। এটা নিয়ে অবশ্যই আমাদের কথা বলা দরকার, কারণ আসামে বিজেপি ক্ষমতায় আসার পরে কি ঘটছিল সেটা আমরা দেখছি এবং এখনও আমাদের মনে আছে। এনআরসিতে 19 লাখ মানুষের তালিকা সেখানে আলাদাভাবে তাদেরকে বাদ দেওয়া হয়েছিল, তাদের বড় অংশ ছিল মুসলমান। ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়েছিল। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রকাশ্যে বলতেছিলেন যে মুসলমানদের জীবন তারা কঠিন করে দিবেন। শুভেন্দু অধিকারী ইতিমধ্যে এনআরসির কথা বলছেন। অমিত শাহ আগেই বলছিলেন পশ্চিমবঙ্গে বিজেপি আসলে 6 মাসের মধ্যে তারা এই রাজ্য পরিষ্কার করবে। এগুলো রাজনৈতিক বক্তব্য হইতে পারে, কিন্তু এইটুকু বইলে আসলে আমরা এই আলাপ থেকে সরে যাইতে পারি না। কারণ আসামে এই একই বক্তব্য দিয়ে শুরু হয়েছিল, পশ্চিমবঙ্গে একই প্রক্রিয়া আসলে তার সাথে বাংলাদেশের প্রতি ভারতের নীতি কঠোর হইলে দুই বাংলার মাঝখানে যে মানুষগুলো আছেন তাদের কপালে কি আছে সেটা নিয়ে আমাদের ব্যাপকভাবে চিন্তা করার প্রয়োজন হবে, এবং খুবই ভালো হয় যদি আমরা সেই চিন্তা এখন থেকেই শুরু করি। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সঙ্গে।